ভালো আছেন? এই রুমে বসে আমার একটু ঠান্ডা কম লাগে, শীত কম লাগে, আলো আছে। কিন্তু আরেকটি এবং কানেকশন তবে কানেকশন একটু দুর্বল, সেই জন্য বারবার ডিস্টার্ব করবে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। লাইভে যারা আছেন, যারা আসবেন, আমার রিল দেখবেন, তাদেরকে সাদর সম্ভাষণ। আজকে আমি অবিকল অরিজিনাল রূপে আসলাম। অনেক বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ করে, আমি যে বলি যে আপনি যে বলেন টক শোতে যারা আসে তাদের আক্কেল দাঁত উঠে নেই। বয়স কত? চ্যাংড়া চ্যাংড়া ফোলা আমায় ফাইনাল আসে লাইভ করতে, তাদের বয়স কত? আমার আক্কেল দাঁত উঠছে কিনা দেখুন, আমার আক্কেল দাঁত উঠছে কিনা আপনারা বিবেচনা করে দেখুন। তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ঠান্ডা কনকনে। লালমনিরহাটে তুষারপাত হচ্ছে, দেখলাম, খুবই খারাপ লাগলো। কারণ তুষারাবৃত ক্লাইমেটের জন্য আমাদের বাংলাদেশের লোক অভ্যস্ত নয়, কিন্তু দেখা যাইতেছে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। এতদিনও মনে করতেন এত ফাঁকনা ফাঁকনা কথা কে বলে, তার বয়স কত, চুল দিয়ে কাঁচা। আসল মূল কি, অর্ধফাঁকা অবস্থায় লাইভে আসলাম, আমেরিকা থেকে আমার এক বন্ধু বললেন, এই সব তো সাদা হয়ে গেছে, কালি লাগাও কালি লাগাও। দেখলাম টক শোতে যারা আসে খুব কম লোকেরই দাড়ি চুল সাদা দেখা যায়, সবাই হেয়ার ডাই করে আসে। আমি তার ব্যতিক্রম কি? আমি হয়তো লাইভে যেতে পারবো না। আজকে আমার স্কুল টিচার বলে, আপনি কি কোনো টিভিতে টক শোতে আসবেন? আর আমি তো চাই আমাকে তারা টক শোতে নেই, একটু দেখে আসি যারা টক শোর সঞ্চালক, পক্ষ প্রতিপক্ষ, পক্ষ বিপক্ষের একটু দেখে আসি। আর আমার বিপক্ষে যে থাকে বা পক্ষে যে থাকে, বা আমি যার বিপক্ষে থাকি, তার মুরত কতটুকু একটু দেখে আসি। সেই জন্য বলি, যারা টক শোতে আসে তাদের আক্কেল দাঁত উঠে নেয়। এখন আমরা বলুন, আমার আক্কেল দাঁত উঠছে কিনা? যেটুকু কালো দেখতেছেন এটুকু কালো নেই, এটুকু কালো নেই। চুল কাটতে গিয়ে যেটুকু হেয়ার ড্রেসার যতটুকু না কাটলে নয় কেটে ফেলেছে, এটুকুতে যে কালো অংশ দেখছেন এটুকু সাদা, আর একটু ছোট করলে সেটা দেখা যেত। তো বলছি, যারা বলতেছে আমার আক্কেল দাঁত আসছে কিনা, আমার বয়স হয়েছে কিনা, এত ফাঁকনা ফাঁকনা কথা কিভাবে বলি, ঈশ্বরে ফাঁকা অকাল পক্ষ, তাদেরকে একটু আমার অরিজিনাল শেপটা দেখানোর জন্যই আজ আমি চুল কাটছি। আগামীকাল আবার কালার করে ফেলবো। তো ওই বন্ধুকে বললাম, তোমার ছেলেকে বলছি আমার জন্য আমেরিকা থেকে কালি আনার জন্য, কিন্তু সে আনে নাই, এবার আমি নিজেই পাঠাবো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আজকে অনেকগুলো পয়েন্ট সংক্ষেপে বলতে হবে। কিছু লোকে বলে জামাত ইসলামী ক্ষমতা আসলে অর্থনীতিবিদ কে হবে, অর্থমন্ত্রী কে হবে, কিভাবে অর্থনীতি চালাবে। বাহ, চমৎকার প্রশ্ন। অর্থনীতি কে হবে, আওয়ামী লীগের অর্থনীতিবিদ কে হবে, অর্থমন্ত্রী কে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, পররাষ্ট্রমন্ত্রী কে হবে, এটা কি আওয়ামী লীগ কি নির্বাচন আগে কোনোদিন ঘোষণা দিয়েছে? বিএনপি যারা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা কি ঘোষণা দিয়েছে তাদের অর্থমন্ত্রী কে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে যদি তারা পাশ করে? জামাত ইসলাম এটা দায় কেন? হ্যাঁ, আপনার প্রশ্ন করতেই পারেন, এই কারণে করতে পারেন কারণ জামাত ইসলামী যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ক্ষমতা দেয় প্রথমবারের মতো, ঠিক আছে না? আরে, আমার এক হিন্দু চাচার একটা ছেলে আছে, সে ব্যবসায়ী, তার বাবা ব্যবসায়ী। ওই ব্যবসায়ী হিন্দু চাচার সব লোক ছেলে শিক্ষিত। সে 5 বছর আগে আগে আমাকে বলতেছে আওয়ামী লীগ বোকা স্বর্গে বাস করতেছে, যে দেশের 39% অর্থনীতি জামাত নিয়ন্ত্রণ করে, সেই দেশে এই দলকে কিভাবে উৎখাত করা হবে? তুমি এই তথ্য কোথায় বলছো? ওকে হিন্দুস্তান টাইমস বলতেছে, আমি দেখিনি। কিন্তু খুবই বিচক্ষণ এবং মাস্টার ডিগ্রি, সম্ভবত কমার্সে তার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। সে বলতেছে, ধন্যবাদ নোয়াখালীর আমির হুসাইন, যে জামাত ইসলামী 39% অর্থনীতির
নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ শাসন অবস্থায়। আর সেই দলকে সেই দলের লোকদেরকে, প্রার্থীদেরকে জিজ্ঞাসা করে অর্থমন্ত্রী কে হবে। আপনারা তো বলেন যে পিনাকি ভট্টাচার্য জামাত ইসলামের আমির, বেশ কথা। পিনাকি ভট্টাচার্যের অর্থনীতির যে জ্ঞান দেখছি, এই জ্ঞান বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আছে কিনা আমার সন্দেহ আছে। যদি আমি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের ছাত্র হতাম তাহলে বুঝতাম আর কি। এবং তারা যে ছাত্রছাত্রীগুলো প্রোডাকশন দিচ্ছে, কিংবা তারা জাতির জন্য যেই দায়িত্ব পালন করতেছেন অর্থনীতি নিয়ে, সেই হিসাবে বিশ্বাস করি যে পিনাকি ভট্টাচার্যকে ডিঙ্গেতে এখনো তাদের সময় লাগবে। অর্থনীতি একটা বিষয়, খুবই মোটামুটি জটিল বিষয়, আবার সহজ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে বলি, আমি মাস্টার ডিগ্রি পর্যন্ত দেখলাম ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিন্তু ইকোনমিক্সের কোনো আমার কাছে নাই, অর্থনীতির আমার কাছে নাই, অর্থনীতি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তো আনন্দের কথা কি, এবছর আমি ইকোনমিক্সের একটা মেয়েকে পড়ালাম। এই গত বছর 2024 সালে 2025 সালে যে এক এইচএসসি পরীক্ষা হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে, ওই মেয়েটা স্বামীর কাছে 1 বছর ছিল সৌদি আরবে। সেখান থেকে আসি, সে লেখাপড়া করলো, বড় বিপদে পড়ে গেল। টিচার পাবে কোথায়? আমি ইংলিশ, আইটি এবং বাংলা দায়িত্ব নিলাম, সে বলতেছে আপনি আমাকে ইকোনমিক্সে পড়ান, ব্যাংকিং এবং ফিনান্স আর অ্যাকাউন্টিং আরেকজনে পড়ায়। তা আমি বলি, আমি তো ইকোনমিক্স কিছু বুঝি না, আপনি পারবেন। দেখুন, ওই মেয়েকে আমি ক্লাস 7 থেকে পড়াই। এখন এই লাইভে ওই মেয়েটা দেখতেছে বা দেখবে পরে, তার স্বামীও দেখবে, তার মাও দেখবে, তার আত্মীয় স্বজনও দেখবে। আমি তাকে বাড়িতে পড়ে ইকোনমিক্স পড়ালাম। মূল বই তো পড়ানোর সময় হয়নি, শুধু গাইড পড়ালাম বসে বসে। তাকে বিভিন্ন প্রশ্ন দিয়ে সাজেশন করলাম, তাকে মোটামুটি একটা বেসিক কনসেপ্টটা দিলাম কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু সেই ইন্টারমিডিয়েটের সাথে ইকোনমিক্সে পাইছে। তো সে বললো যদি আমি আরো 6 মাস আগে থেকে আমার কাছে পড়তাম, হয়তো এইসব বিষয় আমি A+ পেতাম। অর্থাৎ আমি নিজেই পড়াইছি। তো ইন্টারমিডিয়েট পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অর্থনীতি যা আমি পড়লাম, এটা পাহাড় পর্বত কিছু না, এটা ইজি, এটা প্র্যাকটিস অত্যন্ত ইজি। জামাত ইসলামী সারা বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় 39% অর্থনীতি নিয়ন্ত্রণ করত। হিন্দুস্তান টাইমসের বক্তব্য বা আমার যেই চাচাতো ভাই বলছে তার বক্তব্য অনুযায়ী। আর জামাত ইসলামী এখন আপাত বিজয়কালীন জিজ্ঞাসা করে আহাম্মকের দলে যে জামাত ইসলামী ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কে হবে। তাই বলি, তোমরা যে বলো পিনাকি ভট্টাচার্য জামাত ইসলামীর আমির, আমি প্রস্তাব করছি জামাত ইসলামীকে প্রচার করার জন্য, বলার জন্য অনুরোধ করছি সবিনয়ে, যে জামাত যদি পাশ করে বাংলাদেশের অর্থমন্ত্রী হবে পিনাকি ভট্টাচার্য। হলো, জামাত ইসলামীর অর্থমন্ত্রী হবে পিনাকি ভট্টাচার্য। আর অর্থনীতি চালায় না, নিয়ন্ত্রণ করে না। 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সাহেবেস কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয় দেওয়া হইল। যখন ইন্ডিয়ান মাওরাইরা শেয়ার বাজার লুট করি তলাবিহীন জুড়ি করে ফেললো, তখন উনি বললো শেয়ার বাজার কি আমি তো বুঝি না, লক আউট কি আমি বুঝি না। উনি বুঝেন না শেয়ার বাজার কি, শেয়ার কি। ওই ব্যক্তিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, তখন তো এই সমালোচনা আসে নাই। আবুল মুহিত যখন বলল আরে 4,500 কোটি টাকা টাকা হলো, 4,500 কোটি টাকা হলো। তা আমি দেখলাম স্বাধীনতার পরে একজন ব্যক্তিকে অর্থনীতিবিদ হিসাবে আমার কাছে হাতে গোনে, বিএনপির সাইফুর রহমান, যে একদম সোনালী যুগ পার করেছেন বিএনপির অর্থনীতির জন্য, কিন্তু উনি তো এখন আর নাই। আর কোন ব্যক্তিকে স্বাধীনতার পর অর্থ মন্ত্রণালয় নিয়ে ভালো রোল করতে পারে এমন কোন ব্যক্তি দেখি নেই। এখন তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যে ব্যক্তিকে বসাইছে সালাউদ্দিন সাহেব, উনি কি করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, মনে হয় টাকার উপরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায়, ইসাক বাবু ধন্যবাদ,
মানে সালাউদ্দিন সাক্ষ্যটা দেওয়ার জন্য মনে জোর তদবির চেষ্টা উনি অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। আমি অনেক অর্থনীতিবিদকে জিজ্ঞাসা করছি যে বাংলাদেশের মুদ্রা কয় প্রকার, বাংলাদেশের মুদ্রা কত প্রকার, বলতে পারে না। অনেক ব্যাংকারকে জিজ্ঞাসা করছি বাংলাদেশের মুদ্রা কত প্রকার, বলতে পারে না। তো বলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। বাংলাদেশের মুদ্রা এত প্রকার। তারা জানেই না বাংলাদেশের মুদ্রা 2 প্রকার, একটা সরকারি মুদ্রা, একটা বেসরকারি মুদ্রা। সরকারি মুদ্রা স্বাক্ষর থাকবে অর্থ সচিবের, যেটা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ছাপানো হয়। অর্থ সচিবের স্বাক্ষর থাকবে, বিশেষ করে আগে 1 টাকা 2 টাকার উপরে অর্থ সচিবের স্বাক্ষর থাকতো, এখন সম্ভবত 5 টাকার উপরে অর্থ সচিবের স্বাক্ষর আছে। 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত নোটগুলা এটা বাংলা অর্থ মন্ত্রণালয় ছাপায় না, এটা ছাপায় বাংলাদেশ ব্যাংক। তাইলে আমি বহু অর্থনীতিবিদকে জিজ্ঞাসা করছি বাংলাদেশের মুদ্রা কত প্রকার, তারা বলতে পারে না। বলে বহুত প্রকার, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এরা প্রকার। এরা অর্থনীতিবিদ, অনেক MBA পাস করেছে, তাকেও জিজ্ঞাসা করছি, অনেক ব্যাংকার, ভালো ভালো ব্যাংকারকে জিজ্ঞাসা করছি যে কত প্রকার, বলতে পারে না। যে নোট মুদ্রা কত প্রকার, 2 প্রকার, একটা সরকারি মুদ্রা, একটা হলো বেসরকারি মুদ্রা। বেসরকারি মুদ্রা বলে বাংলাদেশ ব্যাংক কি বেসরকারি? না, এটা স্বাধীন স্বায়ত্তশাসিত সার্বভৌম প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন উনি গভর্নর, উনি একজন বিশ্ববিদ্যালয় বিশেষ যেরকম স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের প্রধান, ঠিক উনিও স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের প্রধান। অতএব এই কথা যারা বলে, কত বড় অর্থনীতিবিদ আছে। আমার এক বন্ধু লন্ডন থাকেন, উনি আমাদের নাসের সাহেবের, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নাসের সাহেবের ভাতিজা। উনি বলতেছেন ইংল্যান্ড থেকে যত অর্থনীতিবিদ বের হয় তার 5 জন যদি বাংলাদেশে পায়, বাংলাদেশের অর্থনীতিকে ঘুরিয়ে দিবে, যদি স্বাধীন থাকে। স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি স্বাধীন সার্বভৌম থাকে, 5 বছর ভিতরে তারা ঘুরিয়ে দেবে। আমি বললাম বাংলাদেশে কি হয় না? ইংল্যান্ড থেকে প্রতি বছর 10,000 অর্থনীতিবিদ বের হচ্ছে, আন্তর্জাতিক মানসম্পন্ন। বাংলাদেশ থেকে প্রতি বছর 10 জন বের হচ্ছে না। বুঝতে পারছেন? এটা ওই ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন। তাই বলি অর্থনীতি কে চালাবে এই নিয়ে আপনাদের ভাবনা দরকার নাই। অর্থনীতি যে চালাবে বিশ্বাসী কিনা, সৎ কিনা, এটাই চিন্তা করেন। আরে কাজ 2টা, একটা হলো আয় এবং ব্যয়। ক্লাস 5 আমরা পড়েছি, আয় কত, ব্যয় কত, উদ্বৃত্ত কতটুকু থাকবে। এই 2টাই হলো অর্থনীতির মূল বুনিয়াদ। যে অর্থনীতিবিদ আমাদেরকে আয়ের চেয়ে বেশি দেখাবে, ওই জন্য অর্থনীতির আমাদের প্রয়োজন নেই। যে অর্থনীতিবিদ আমাদের ব্যয় থেকে আয় বেশি দেখাবে, আমাদের জিডিপি গ্রোথ করবে, দেশ উন্নত হবে, সেই অর্থনীতিবিদের আমাদের দরকার আছে। অতএব এটা নিয়ে আপনাদের এই অফাকামাতাকে ফাঁকা নিয়ে দরকার নাই। আমার মতো চুল ফাঁকাইয়েন না। আমি তো গণিত করাতে করাতে চুল ফাঁকাই ফেলেছি। বাংলাদেশের 99.99% গণিত শিক্ষকের চুল উঠে গেছে, কিন্তু আমার চুল রয়ে গেছে, বুঝছেন? অতএব সম্মানিত ভাইরা, বলতেছি গভীর রাতে অনেক লোক, একটু শব্দ দূষণ হচ্ছে, ঘরের লোকের হচ্ছে, আমি একটু ছোট্ট করে কথা বলি। যে আজকে দেখলাম মানিকগঞ্জ 2 আসনে একজন স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি সংসদ সদস্য প্রার্থী এবং তার গুন্ডা ফান্ডা নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর তথ্য এটা। একজন রিটার্নিং অফিসারকে সামনে থেকে, ডিসির কক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে, বলুন একটা জেলার মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে একজন স্বাধীন সার্বভৌম দেশের স্বতন্ত্র প্রার্থীকে, কি আতাউর রহমান আতা নামী ওই প্রার্থীকে বিএনপি সংসদ সদস্য প্রার্থী
তার গুন্ডা ফান্ডা নিয়ে জেলা প্রশাসকের কক্ষ থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। হতাশ হয়ে গেলাম। সারাদিন পরিশ্রম করেছি, এই পরিশ্রম করার পরে একটু ঘুমাবো, সেই ঘুম আর আসলো না। এটা আমার ঘুম হারাম করে ফেলেছে। মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার করুন। এই সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার করুন, তদন্ত করুন কি ঘটেছে। তাহলে আমরা দেখব নির্বাচনে সাধারণ পাবলিক যাতে কেন্দ্রে না যাইতে পারে, বাড়ি বাড়ি বিএনপি নেতারা গিয়ে বোমাবাজি করবে এবং কেন্দ্র দখল করবে। বিপ্লব কখন হয়? যখন মানুষ, সাধারণ মানুষ যখন তাদের সমর্থন স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, তখনই একটা দল বিপ্লব করে, আর ওই বিপ্লবের সপক্ষে তৃণমূল মানুষের সমর্থন থাকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি ব্যালটের মাধ্যমে নির্বাচনী প্রথা থাকতো, ক্ষমতার অদবদল প্রথা থাকতো, উনি কখনো অস্ত্র ধরতেন না। উনি কখনো অস্ত্র ধরতেন না। এই নির্বাচনী প্রথা তখন ছিল না। ছিল শুরায় মজলিস শুরার নেতৃত্ব নির্বাচনের প্রথা ছিল সাহাবীদের মধ্যে, কিন্তু তৃণমূল পর্যায়ে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কোনো প্রথা যদি থাকতো, রসুল মক্কা থেকে আর মদিনা হিজরত করতেন না, সেখানে ইসলামী রাষ্ট্র তৈরি করতেন না। সেখানে গিয়েও তিনি নিরাপদে ছিলেন। সেখানে যেন নিরাপদে থাকতে না পারেন, সেই জন্য মদিনার কাফের গোষ্ঠী, মুশরিক গোষ্ঠী মদিনায় হামলা করার জন্য চলে গেলেন, এবং সেখানে তাদেরকে বাধা দেওয়ার জন্য যে যুদ্ধ হয়েছে এটি হলো বদর যুদ্ধ। মদিনার উপকণ্ঠে বদরের মাঠ, মদিনার উপকণ্ঠে বদর মাঠেই যুদ্ধ হয়েছে। যুদ্ধটা যদি মক্কার উপকণ্ঠে যুদ্ধ হইতো, বুঝতে পারতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী আগ্রাসী ছিল। যেহেতু মদিনার উপকণ্ঠে অনতি দূরে যুদ্ধটা হয়েছে বদর মাঠে, তাহলে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী ছিল প্রতিরোধী। মক্কার কাফেররা, কুরাইশরা ছিল আগ্রাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল প্রতিরোধী। কেউ যদি আমাদের স্বাধীনভাবে, স্বাভাবিকভাবে আমাদের এই জনগণের ভোট এবং গণভোট, হানা ভোট, রেফারেন্ডাম, পার্লামেন্ট নির্বাচন, এটার উপরে হারামি করে, কেন্দ্র দখল করে, অস্ত্রবাজি করে, অবশ্যই আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে। কারণ আমি সূক্ষ্মরূপে জরিপ করে দেখেছি, ATR 20 খেলা চলে আসছে। ATR 20% একদিকে, 80% একদিকে। আমি 3টি বিভাগ ঘুরে এসেছি, জেলা নয়, 3টি বিভাগ ঘুরে এসেছি, সিলেট, চট্টগ্রাম, ঢাকা। এই 3টা বিভাগ ঘুরে বলে কত জেলা কত উপজেলা ঘুরছেন? জি না, ফাতিলের বাদ সবগুলা টিপা লাগে না, 2-1টা টিপলে বোঝা যায় বাদ হয়েছে কিনা। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের 3টি বিভাগ ঘুরে এসে আমার এই রায় যে AT20 খেলা শুরু হয়ে গেছে। অতএব যারা 20পন্থী, তারা যে কোনো প্রকারে, যে কোনো ভাবে দরাকে সরা জ্ঞান করে, কেন্দ্র দখল করে তারা নিজেদের বিজয় ছিনিয়ে নেবে। তারা প্রশাসনকে বুক করবে, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে বুক করবে, তারা পলাতক আওয়ামী লীগারদের গর্ত থেকে টেনে বের করে আনবে। 10 লক্ষ আওয়ামী লীগার ফলাইছে, 1-1.5 লক্ষ দেশ বিদেশে গেছে আর কি, কিন্তু বাকিগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে আমরা জানি, শুনতেছি। যারা ভারতীয় গুপ্তচর দেশে আছে, উপরদি ঠাট ভিতরদি সব তাদের সদরঘাট, ওই ধরনের লোকদের বাড়িতে তারা গাপটি মারে বসে আছে, এবং যে টাকাগুলা লুটপাট করছে তারা খাচ্ছে সেখানে বসে বসে। তারা প্রমাদ গুনতেছে 12 জানুয়ারির 2 দিন পূর্বে তারা মাঠ দখল করবে।
মাঠ দখল করবে, তারা এমন হম্বিতম্বি শুরু করবে, বিএনপি থাকবে অগ্রভাগে, আওয়ামী লীগ থাকবে ফাঁসে ফাঁসে, এবং তারা সশস্ত্রভাবে কেন্দ্র দখল করবে। কোনো ভোটার যাতে করে ভোট কেন্দ্রে যেতে না পারে সেই ব্যবস্থা করবে বলে আপনি কোথেকে শুনছেন? সোশ্যাল মিডিয়ার ভাষ্য, বিভিন্ন ব্লগারদের ভাষ্য, তাদের বক্তব্য, তৃণমূল পর্যায়ের মানুষের মন্তব্য, তারা তার প্রকাশ্যে কিছু বলে না। আমাদেরকে যারা বলে এসব গোলা, তারা অনেকের নাম প্রকাশে অনিচ্ছুক। আর শুধু তারা নয়, আমরাও দেখতেছি আজ যে মানিকগঞ্জ 2 আসনের যে ব্যক্তি একজন স্বতন্ত্র প্রার্থীকে রিটার্নিং অফিসারের কক্ষ থেকে গাঁট ধাক্কা দিয়ে সদল বলে বের করে দিয়েছে, বুঝতে আমাদের মোটেই দেরি হবে না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সুষ্ঠু হবে না। আমি মোহতারাম জনাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা না থাকে, আপনি জাতিসংঘ বাহিনী তলব করুন। আমার সবিনয় অনুরোধ, সবিনয় আবেদন, যদি বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমার আস্থা না থাকে, জাতিসংঘ বাহিনী তলব করুন। জাতিসংঘ বাহিনীর অধীনে আমাদের নির্বাচন হবে। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান যেসব শুরু করেছেন, তাকে বারবার সেলুট দিলাম, সালাম দিলাম, নসিহত করলাম, কত রকমের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহর দরজা তার জন্য এখনো খোলা আছে। আমাদের এটা নয়, তাকে পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছি, আমাদের হৃদয়ের দরজা ওনার জন্য খোলা আছে। তাকে এভাবে ইঙ্গিত দেওয়ার পরও আমি একজন তৃণমূল পর্যায়ের নেতা, যে ভবিষ্যৎবাণী করেছি বিএনপি নিয়ে যে স্বপ্ন বুনেছি, সে স্বপ্নের বাস্তবায়ন ডাক্তার শফিকুর রহমান সাহেব, তারেক রহমান সাহেবের সাথে দেখা করে তার হৃদয় নিংড়ানো ভালোবাসা উগরিয়ে দিয়েছেন। যেটা আমি বিভিন্ন ব্লগে বলেছি, আমাদের স্বপ্ন ছিল বিএনপির সাথে জাতীয় সরকার গঠন করব। সেটা আমার এই বক্তব্যটা হুবহু ঠিক এই অনুযায়ী আমাদের সর্বজনব আমের ডক্টর শফিকুর রহমান সাহেবও ব্যক্ত করেছেন। তাহলে আমি কত নম্বরের তৃণমূল কর্মী সমর্থক, কত সচেতন সমর্থক আপনি বুঝতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটা সারা বিশ্বময় ছড়িয়ে দিবেন। যদি ছড়িয়ে দেন, শেয়ার করি, বুঝবো আমার দেশপ্রেমিক। আর যদি ভয় পান, বুঝবো আমাদের মধ্যে কাপুরুষের মতো ভয়ভীতি ঢুকে গেছে। এখন যদি আমরা কাপুরুষের মতো থাকি, ভয়ে থাকি, তাহলে মনে করবেন আপনি, আমি, আমরা যারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সেই বাল্যকাল থেকে, কিশোর থেকে এই পর্যন্ত প্রায় পৌর বয়সে আসি আন্দোলন করতেছি, আমাদের আন্দোলন বৃথা যাবে। সম্মানিত ভাইরা, আজকে আর কিছু কথা বলতাম, কিন্তু ভিডিও বেশি দীর্ঘায়িত হলে আমার দর্শক শ্রোতারা অত্যন্ত বিরক্তি বোধ করে। তবে সব চাইতে দেখলাম চট্টগ্রাম শহরে রাতের গভীরে ছাত্র দলের 2 জন কর্মী বা বিএনপির কর্মী, তারা 2টা মেয়েকে হেনস্থা করতেছে, তাদের শারীরিকভাবে হস্তক্ষেপ করতেছে। আমি আমার এই পেজে শেয়ার করছি, আপনারা দেখেন। তাদের এই ক্ষমতা কে দিয়েছে? এই মেয়েরা রাতে কোথায় যায়, কি করবে, এটা দেখবে পুলিশ। তারা প্রয়োজনে পুলিশে হামলা করবে। এই মেয়েদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? এই ব্যাপারে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদেরকে একটি কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্বের সচেতন মানুষকে একটি কথা বলি, ইসলাম মানে শান্তি। সেলমন শব্দ হচ্ছে আত্মসমর্পণ, আত্মসমর্পণের শান্তি। আমাদের দেশে নেতৃত্ব পরিবর্তনের, ক্ষমতার পালাবদলের যে চিরায়ত সিস্টেম, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল আছে আব্রাহাম লিঙ্কনের গ্যাটিসবার্গ অ্যাড্রেস অনুযায়ী। আমি আবার বলছি, আব্রাহাম লিঙ্কনের গ্যাটিসবার্গ অ্যাড্রেস অনুযায়ী ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। কেউ এটাকে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র বলছে, কেউ সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র লালন করতেছে। সেই ধারাবাহিকতা রেখে তুরস্কেও নির্বাচিত হয়েছে, বিভিন্ন ইসলামী দেশে নির্বাচিত হয়েছে, মালয়েশিয়াতে নির্বাচন হয়েছে, এবং প্রত্যেকটা স্টেটে যারা ইসলামী শরিয়া আইন চায় তাদেরকে কেন্দ্রীয় সরকার সে স্বাধীনতা দিয়েছে। খোদ কমিউনিস্ট রাশিয়াতে, কমিউনিস্ট
সমাজতান্ত্রিক উত্তর রাশিয়াতে স্যাসোনিয়াতে একটা প্রদেশ আছে, সেখানে ইসলামী অনুশাসন চলতেছে। তারা নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে তারা পাশ করিয়ে নিয়েছে যে স্যাসোনিয়াতে ইসলামী গণতন্ত্র চলবে, ইসলামী শরিয়া আইন চলবে। কিন্তু রাশিয়ার কেন্দ্রীয় সরকার কোন রকমের বাধা দেয়নি। আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ না পায়, কোন রকমে হাত পাঁচ করে, কোন রকমে সিসিং পাক করে, কোন রকমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, এই জাতি যদি কোনো দুর্দশা ঘটে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। আর এই দায় থেকে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসও বাদ যাবেন না। তাই বলি, আপনি আপনার উপদেষ্টা পরিষদ দিয়ে বসেন, এই সকল ঘটনাগুলো আপনি উপস্থাপন করুন এবং ডিসি মহোদয়কে শক্ত হাতে হ্যান্ডেল করতে বলেন। আমার মনে হচ্ছে ডিসি মহোদয়রা বুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এসপি মহোদয়রা বুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এসপিদের দপ্তর, ডিসিদের দপ্তর যেন বিএনপির অফিস হয়ে গেছে। আমি আবার বলছি, ডিসিদের দপ্তর, এসপি সাহেবদের দপ্তর বিএনপিদের অফিস হয়ে গেছে, কার্যালয় হয়ে গেছে। যেভাবে এই দপ্তরগুলা বাংলাদেশ আওয়ামী লীগ বাল নামে একটি ভারতীয় সংগঠনের কার্যালয় হয়ে গেছিল, এমনকি ডিজিএফআই পর্যন্ত আওয়ামী লীগের এবং ভারতীয় এমআই এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর রয়ের কার্যালয় হয়ে গেছে। সেভাবে আমার মনে হয় বিএনপি ফিটে হওয়ার হয়ে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সামরিক প্রতিষ্ঠানের পুনরায় ডক্টর ইউনূসের চক্ষুর আড়ালে বিদেশি শক্তির অফিস হয়ে গেছে বলে মনে হয়। এবং হয়তো আজকে বক্তৃতা দেওয়ার পরে হাদির মতো আমিও পৃথিবীতে থাকবো না, তো আমার এই বক্তব্যটাকে ইতিহারে আসবে, আমার এই বক্তব্যটা সিলিকন মনিটরে আসবে। অতএব আমি হাদির মতো হয়তো চলে যাব, ওসমান হাদির মতো চলে যাবে, কিন্তু লক্ষ হাদি তৈরি হবে। একটি হাদি চলে গেল, লক্ষ হাদি আসলো। একজন মোশাররফ যদি চলে যায়, লক্ষ মোশাররফ আসবে। এইভাবে 100 মোশাররফ হাদি যদি চলে যায়, 100 লক্ষ 1 কোটি মোশাররফ হাদির জন্ম হবে। এরা যে হুঙ্কার দেবে, এই হুঙ্কার থেকে কেউ বাঁচবেন না। আমি মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কলা কৌশল উপদেষ্টা বৃন্দদের সমীপে আবেদন জানাচ্ছি, আপনারা সরকারি কর্মচারীদের দাবি দাওয়া মেনে নিন। আমি এটুকু বাংলাদেশ জামাত ইসলামীকেও বলবো, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জাতীয় পে স্কেলের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করুন। আমরা বিএনপির দৃষ্টিভঙ্গি পেয়েছি, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বন্ধু অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সাথে ফিসির করে কি বলে এসেছেন, এটা আমি জিজ্ঞাসা করছি, কিন্তু বলেন নাই। অর্থ উপদেষ্টাও ক্লিয়ার করেন নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাচ্ছিল্য করি বলেছিলাম যে সেখানে গিয়ে চাঁদাবাজি করতে গেছেন, তৃণমূল পর্যায়ে চাঁদা হচ্ছে না, আপনারা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের দলীয় তহবিলে কিছু চাঁদা দেন, যাতে করে নির্বাচনটা সুচারুভাবে সম্পন্ন করতে পারি। এ কথাও আমি বলেছি, কিন্তু এইসব কোনো কিছু নেই, জবাব দেন নাই। উনি গিয়েছেন না যান নাই, গেলে কেন গিয়েছেন? অর্থ মন্ত্রণালয় তার কাজ কি? উনি প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা বাসায় যেতেন, মন্ত্রণালয় কেন গেলেন? ওনার যত বন্ধুই হোক, উনি বাসায় যেতেন, চা খেতেন। আর যেহেতু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি সালাউদ্দিন আহমেদ সাহেব, তার বাসায় তো ব্যক্তিগতভাবে কেউ যাওয়ার কথা না বিনা কারণে। এখানে আমার সন্দেহ উদ্যোগ হচ্ছে যে এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হলো সরকারি বেসরকারি কর্মকর্তাদের একমাত্র পে স্কেলের অন্তরা, এতে কোনো সন্দেহ নাই। তারা ক্ষমতা আসবেন, নিজেই দিবেন। তারা নিজে অর্থনীতি বুঝে নিতে 2 বছর লাগবে, কারণ তাদের কাছে অর্থনীতিবিদ নাই। জামাত ইসলামী অর্থনীতি বুঝতে 10 থেকে 15 দিন লাগবে, কিন্তু তাদের 2 বছর লাগবে। কারণ জামাত ইসলামের তত্ত্বাবধানে জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি 39% না 20% অর্থনীতি পরিচালনা করে সারা বাংলাদেশের মোট জিডিপির, তাহলে বুঝতে হবে জামাত ইসলামের অর্থনৈতিক জ্ঞান বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে 1000 গুণ বেশি।
যে দলের অর্থমন্ত্রীরা শেয়ার বাজার কি বুঝে না, লক আউট লক ইন কি বুঝে না, সেই দলের অর্থমন্ত্রীরা কত ভালো হবে আমরা জানি না। আমি বলছি যে বিএনপির মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমানের বিকল্প আর বাংলাদেশে কেউ আনতে পারে নাই। না পাচ্ছে আওয়ামী লীগ, না পাচ্ছে বিএনপিও আনতে পারে নাই। অতএব আল্লাহ তার জান্নাত নসিব করুন, আল্লাহ তার সমস্ত গুনাহগার মাফ করে দিন। অত্যন্ত সৎ নেতা ছিলেন। আই সেলিউট হিম আফটার হিজ ডেথ। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমি এই কথাগুলোই বলবো, আর কিছু পয়েন্ট আমি টুকেছিলাম, কিন্তু আমার দর্শক শ্রোতাদের ধৈর্য শ্রুতি করবে সেই জন্য আমি সংক্ষেপ করলাম। আরেকটি কথা, জনাব তারেক রহমান সাহেব, আপনার বাবা আপনার মা ছিলেন সত্যিকারের সিরাজউদ্দৌলা এবং লুৎফুন্নেসা। যখন আপনার বাবা ভারত বিরোধী মনোভাবে ব্যক্ত করেছেন, আপনার বাবা, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম আপনার বাবাকে আপনাদেরকে 60টা গড়ি দেওয়া হয়েছিল ভারত সরকার পক্ষে, ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত তহবিল থেকে। ওইটাও তিনি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন। আর এটা শুধু আপনার বাবা বাংলার শুধু সিরাজউদ্দৌলা নয়, উনি বাংলার আওরঙ্গজেব। ইনি ছিলেন বাংলার আওরঙ্গজেব। আপনার মাতা ছিল শুধু খালেদা জিয়া নয়, খালেদা জিয়া নয়, উনি ছিলেন বাংলার একজন অভিসন্ধিতা জিয়াউর রহমান নামী আওরঙ্গজেবের অত্যন্ত সুযোগ্য স্ত্রী। ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল ইতিবাচক নয়, নেতিবাচক নয়, সমানে সমানে সে আনে বন্ধুত্ব এবং শত্রুতা নিরাপদ। কিন্তু ভারত তো আমাদেরকে বন্ধু মনে করেন। আপনি জানেন ভারত এবং মায়ানমারের যৌথ প্রযোজনায় আপনার পিতাকে হত্যা করা হয়েছে দক্ষিণ তালপুরটি ইস্যু নিয়ে। যেদিন আপনার পিতাকে হত্যা করা হয়েছে সেদিন আপনার পিতা গিয়েছিলেন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ থামানোর জন্য। বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ থামানোর জন্য চট্টগ্রাম গিয়েছিলেন আপনার পিতা। সেখান থেকে তিনি আর ঢাকায় ফিরেন নাই, ফিরেছেন লাশ হিসাবে, শহীদি লাশ হিসাবে। অতএব আপনার এই বিএনপির মধ্যে যেই দলাদলি শুরু হয়েছে, আপনার পিতা যেরকম বিএনপির দলাদলির বলি হয়েছেন, আপনিও এই বিএনপির দলাদলির বলি হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমি দেখলাম মির্জা আব্বাসের না কোন একজন নেতার সাথে হাজির বক্তব্য, পুরো কথাটা আমি শুনিনি, যেহেতু অনেকের সন্দেহ মির্জা আব্বাসের প্রতি সম্ভবত, এবং মির্জা আব্বাসের সে আসনে শরীফ ওসমান হাদি মানে ক্যান্ডিডেট ছিল, প্রার্থী হওয়ার কথা ছিল। তাহলে এই কথাগুলা মির্জা আব্বাসের সাথে হয়েছে, মির্জা আব্বাসের সাথে তার বক্তব্যগুলো যে হয়েছে, এই বক্তব্যগুলো থেকে বোঝা যায় যদি মির্জা আব্বাসের সাথে ওসমান শরীফ হাদির এই বক্তব্যটা হয়ে থাকে, তাহলে মির্জা আব্বাসও সেই পরিকল্পনার তালিকা থেকে কোনোদিকে বাদ যান না। অতএব আমি আপনাদেরকে একটি কথা বলি, হাদি এখনো কবরে, হাদির খুনিরা কেন বাইরে? তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে, নচেত এদেশে লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। তারা মনে করেছিল একটা হাদিকে হত্যা করলে সব বাকি হাদিগুলা ইঞ্জুরি করতে পালিয়ে যাবে। তারা বুঝতে পারে না যে ভীমরুলের ডাকে সাকে তারা ঢিল মেরেছে। সেই ভীমরুলের সাকে লক্ষ লক্ষ হাদি বসে আছে গুনগুন করে। হাদি ছিল ওই ইনকলাব মঞ্চের ভীমরুল সাকের মুখপাত্র মাত্র। আর যখন মুখপাত্র আঘাত হয়েছে, সমস্ত ভীমরুল ভোঁ ভোঁ করে বেশি এসে গেছে। অতএব এর বিচার করতেই হবে। আজ যে ফয়সল, অনেক কথাই তার ব্যাপারে শোনা যাচ্ছে, সে যদি সত্যিকারের খুনি না হয়ে থাকে, তার যদি কেউ ব্যবহার করিয়া থাকে, বা আমাকে খুন করার জন্য কাউকে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে, তাহলে আমি তাদেরকে বলবো, তোমরা বলো যে আমি এই ব্যক্তির নির্দেশে ওসমান শরীফ হাদিকে খুন করেছি বা এই প্রলোভনে পড়েছি। আর আমার হত্যাকারী যদি কেউ থাকো, তোমরা এখনো মুখ খোলো, তোমাদের কোনোদিন তোমরা বাঁচতে পারবে না। কারণ ওসমান শরীফ হাদিকে যখন খুন করা হয়েছে, সেই খুনের দুঃখে তার স্ত্রী পুত্র যখন গড়াগড়ি দিচ্ছে, তার মা যখন গড়াগড়ি দিচ্ছে সন্তান বিয়োগের ব্যথায়, তার স্ত্রী যখন স্বামী বিয়োগের ব্যথায় গড়াগড়ি দিচ্ছে, তার এতিম সন্তান আব্বা আব্বা লো চিৎকার করতেছে, ওই মুহূর্তে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আরো ওসমান হাদির খুনিকে খুন করার জন্য আল্লাহ পাক আরশ মহল্লায় বসে আরেকজন খুনিকে নিয়োগ দিয়ে ফেলেছেন।
আমি আবার বলছি, ওসমান হাদিকে যারা খুন করেছ, তোমরা মানুষকে তো পার পাবে না, মোটেই পার পাবে না। ওসমান হাদির পিতা, ওসমান হাদির মাতা, ওসমান হাদির স্ত্রী, কন্যা, ভাই, বেড়াদার, আত্মীয় স্বজন, তার দুঃখে, তার লক্ষ লক্ষ বন্ধু তার দুঃখে যখন গোড়াগড়ি খাচ্ছে, কান্না করতেছে, তার জন্য ইনকলাব মঞ্চের রণসঙ্গীত প্রস্তুত করতেছে, কান্নায় বুক সাফরাচ্ছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এবং আল্লাহ পাক ওই কম্পন সহ্য করতে না পারে ওই খুনির জন্য আরেকজন খুনি নিয়োগ দিয়েছেন। এটা সেই রাতে নিয়োগ দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই তুমিও খুন হয়ে যাবে। কে খুন করবে? আমি না, আমি খুন করব না। আল্লাহ যে খুনিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেই খুন করবে। এটা হইল আল্লাহর অমোঘ বিধান। তাই তুমি খুন হওয়ার পূর্বে আত্মসমর্পণ করো। খুনি তোমার পাশে পাশে আছে, হয়তো খুনি করে তুমি রান্না বান্নাও খাচ্ছ, খুনির স্ত্রী কন্যার সাথে তুমি হয়তো ডেটিংও করতেছ, কিন্তু তুমি বুঝতে পারতেছ না হু ইজ ইউর অ্যাবসলিউট কিলার। অতএব ওসমান শরীফ হাদির খুনিকে বলছি, যে যারা তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের মুখোশ খুলে দাও। আমি জানি তোমরা যে জায়গাতে আসো, তোমরা যদি সেখান থেকে মুখ খোলো, তুমি মারা যাবে। আমি জানি যারা তোমাকে দিয়ে এই কাজটা করেছে তাদের সিল্টারে তুমি আসো, এই জন্য মুখ খুলতে পারতেছো না। তোমার কি রাতে ঘুম আসে? না, মোটেই আসে না। তোমার ঘুম হারাম হয়ে গেছে, তোমার খাওয়া হারাম হয়ে গেছে, তোমার অন্তর যারা তোমাকে তিল তিল করে ধ্বংস করতেছে। যে কোনো প্রকারে পালিয়ে যে কোনো দেশে চলো যাও, এবং প্রয়োজনে ইন্টারপোলের কাছে ধরা দাও। আমি পৃথিবীতে ভারত, বাংলাদেশ সহ সারা বিশ্বে ইন্টারপোলের শাখা আছে। অনলাইনে সার্চ দাও ইন্টারপোল কোথায় আছে, তা থেকে লোকেশন দাও যে আমি অমুক দেশের একটা লোকের খুনি, আমি ইন্টারপোলের সাহায্য চাই, আমি এই বাড়িতে এত নম্বর বাড়িতে এত নম্বর আসি, আপনারা আমার গ্রেপ্তার করুন। ওই দেশের পুলিশ হয়তো তোমাকে ধরবে না, কারণ যদি তুমি যদি ভারত থাকো, ভারতের পুলিশ তোমাকে ধরবে না। তুমি যদি বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের দুশ্মন এমন কোনো দেশে থাকো, সে দেশের পুলিশ তোমাকে ধরবে না, মায়ানমার পুলিশ তোমাকে ধরবে না, আর ইসরায়েলি পুলিশ তোমাকে ধরবে না। তোমাকে ধরবে যে দেশ বাংলাদেশের বন্ধু, সেই দেশের পুলিশে তোমাকে ধরবে। আর সবচেয়ে বেটার হলো যে দেশে যেখানে তুমি থাকো ইন্টারপোলের সাহায্য নাও। বাংলাদেশেও ইন্টারপোলের সংস্থা আছে। বাংলাদেশে ইন্টারপোল সংস্থা না থাকলে যদি পার্শ্ববর্তী দেশে থাকে, নেপালে থাকে, ভুটানে থাকে, শ্রীলঙ্কায়, তারা তোমাকে সেখান থেকে ধরে নিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি তোমার লোকেশনটা ইন্টারপোলকে দাও। আমি বাংলাদেশের পুলিশের ব্যাপারে অনাস্থায় আছি কিছুটা। তারা হয়তো তারা বলবে ক্রস ফায়ার নাটক করে মেরে ফেলবে। অতএব বাংলাদেশের পুলিশ প্রতি আমার আস্থা নেই, অনেকাংশে আস্থা নেই। কিছুটা আসছে আবার চলে যাচ্ছে আস্তে আস্তে, বুঝছো? কিছুটা আসছে কিন্তু আবার চলে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ ধরলে তোমাকে ক্রস ফায়ার নাটক করে মেরে ফেলবে। অতএব বাংলাদেশের যে কোনো আইন প্রয়োগ সংস্থা কাছে না বলে তুমি ইন্টারপোলের কাছে তুমি সারেন্ডার করো। বাস, রোগও শেষ, রুগীও শেষ। আর রাজসাক্ষী হয়ে যাও, তুমি তোমার ফাঁসি না হলেও যাবজ্জীবন হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।